আজকে আমি তোমাদের কোনো ড্রাগ করাবো না বা কোনো ডিজিজ ওয়াইজ ফ্যান সব হচ্ছে আওয়াজটা বন্ধ করতে। আজকে যেটা আলোচনা করবো আজ হচ্ছে বোধহয় মাইন্ড হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কনস্টিটিউশনাল ড্রাগ কীভাবে কনস্টিটিউশন মানে তাকে দেখতে কেমন ইত্যাদি, তার ঠান্ডায় আরাম না গরমে আরাম ইত্যাদি এইগুলোকে বলে কনস্টিটিউশন। এগুলো সব মিলিতভাবে বলা হয় কনস্টিটিউশন বা চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এটা দিয়ে কীভাবে রোগ সারানো যায় সে সম্পর্কে একটু আলোচনা করব। আজকে প্রথম যে আলোচনা করব সেটা একটা ফসফরাস, সেটা আর কেউ নয় আমার প্রিয় ছাত্র নাসিরের ভগ্নিপতি, তার নাম নামটা কি জানো? ইব্রাহিম। তো ইব্রাহিম দেখতে এখন ওর বয়স প্রায় কত হবে নাসির? 40। এখন তার বয়স 40 বছর। আমার ছাত্ররা আছে, যদি কোনো ছাত্রীর উপস্থিত নেই, তো এই ছাত্ররা এদের সামনে এই মেডিকেল সায়েন্স নিয়ে এমন কিছু কথা বলতে হয় বা করতে হয় যে অত্যন্ত লজ্জাজনক হলেও বলতে হয়। তো সুতরাং আমার ছাত্রদের কাছে আমাকে এইসব কথা বলতে হচ্ছে। শিক্ষার্থে যেমন লজ্জা প্রত্যেকের আছে, মেয়ে তার মায়ের কাছে লজ্জা পায় না। মাসিক হলে প্রথম দিকটা তার মা পুরোটাই যে সমস্ত ওই প্যাড নিতে হয়, কীভাবে নিতে হয় ইত্যাদি বা এটা কী তখন ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেয়। সুতরাং মায়ের কাছে মেয়ের তখন লজ্জা থাকে না। তো এইরকম এই মেডিকেল সায়েন্সে এমন একটা ব্যাপার যে এখানে ভয়, লজ্জা এবং ঘৃণায় এইগুলো যদি ত্যাগ না করা যায় তাহলে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা পাওয়া যাবে না। লজ্জা ভয় থাকাতে হবে না। যদি এই মুহূর্তে মরে যাবে, ডাক্তারকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বরণ জাহির করতে হবে যে এই এমন কিছু হয়নি, ও সুস্থ হয়ে উঠবে। গার্জেনকে চুপি বলতে হয়, এটা ভালো না, কিন্তু রুগীর সামনে অন্তত কথা বলতে হয়। কারণ যত সাপের কামড়ে যত মানুষের মৃত্যু ঘটে তার সবগুলোই কিন্তু বিষধর সাপ নয়। শুধু আতঙ্ক এবং ভয়ে যে কোনো সাপের কামড়ে অনেক সময় হার্ট ফেল করে রুগীর মৃত্যু ঘটে। তা যাই হোক, আমি বিস্তারিত ভূমিকা না করে আসল কথাগুলো করার চেষ্টা করি। তো 40 বছর বয়স ইব্রাহিম বলে একজন ভদ্রলোক, যে আমারই এক ছাত্রের ভগ্নিপতি, তার বয়স এখন 40 বছর। তার শারীরিক গঠন আর এই 40 বছর বয়সে ও আছে যে অসংখ্য তরুণিকার প্রেমে পড়ে যাবে। কি তার গঠন তবু একটু বলার চেষ্টা করি। অত্যন্ত লম্বা, মেদবিহীন, অত্যন্ত ফর্সা এবং চক্ষু পল্লব যথেষ্ট বেশি সুন্দর, মুখশ্রী অত্যন্ত সুন্দর। তো যখন ওর বয়স 16, 18, 20, 22, 24 ছিল, তখন কত মেয়ের সে হৃদয়ের স্পন্দন বাড়িয়েছে আমি জানি না। তো তাহলে দেখতে খুব সুন্দর। তো আমরা শারীরিক সৌন্দর্য
কোন কোন ওষুধের আছে আমি একটু মনে করে চেষ্টা করবো। তার মধ্যে যে রুগীটার কথা আলোচনা করছি সেটা ফসফরাস রেজিস্ট্রেশন আছে। এই যখন ছোট বয়স থেকেই আমি শুনলাম ওর কাছ থেকে যে ও দ্রুত গতিতে লম্বা হয়েছে। একটা বিশেষ মাপ আছে যে লম্বা 16 বছর 18 বছরে বা 10 বছরে কতটা হবে। আসলে দেখা যায় যতটা হওয়ার দরকার স্বাভাবিক যে রীতি তা লঙ্ঘন করে অনেক রুগী তার চেয়েও তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। যেমন আমাদের গ্রীষ্মপ্রধান দেশে একটা মেয়ের 11 থেকে 13 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন শুরু হবে। এটাই হচ্ছে প্রাকৃতিক এই গ্রীষ্মপ্রধান দেশে। কিন্তু আমরা দেখেছি যে 9 বছরে 11 বছরে তার মেনস্ট্রুয়েশন হয়েছে। ঠিক তেমন এক্ষেত্রে এরা কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন কারণে, বংশগত কারণ হতে পারে, হরমোনাল কজ হতে পারে, বা যে কোনো কজ হতে পারে, তাড়াতাড়ি লম্বায় রয়েছে। তাহলে ফসফরাসের এই লক্ষণ কিন্তু আছে। ফসফরাস লম্বা কিন্তু একেবারে রিজি হয়ে হাঁটতে পারে। যখন সে হাঁটে তখন দেখা যায় সামান্যতম হলেও সে একটু স্ট্রুটিং শোল্ডার হয়ে যায়, লাইক শালপাত দাঁড়িয়ে থাকার অবস্থাও স্ট্রুটিং শোল্ডার। এরা কেবলমাত্র চলার সময় ফসফরাস কেবলমাত্র চলার সময় সে একটু স্ট্রুটিং হয়ে যায়। তো এটা টেস্টিং করে ওই রেপার্টারি করে রুগী দেখা আমাদের একটা ফর্মুলা বটে, কিন্তু যখন রুগীর প্রচুর চাপ হয়, আমরা তো অনেক টাকা নিয়ে চিকিৎসা করতে পারি না। সবাই অনেকে আছে নেন 2000, 5000, 10,000 টাকা ফিস নেন। আবার অনেকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কম টাকা নিয়ে চিকিৎসা করে। তা আমি খুব বেশি টাকা নিই না, সেটা গরিব মানুষ হলে তো কথাই নেই। বড়লোক হলে 1000, 3000 পর্যন্ত সাধারণত আমি নিই, ওদের ক্ষেত্রে 4000 টাকাও নিই। আর গরিব লোকেদের ক্ষেত্রে 250 টাকা, যা কোনো এক সবজির মূল্য। কিন্তু যদি সবাই বেশি টাকা দিয়ে চিকিৎসা করে তাহলে এই গরিবগুলোর হবে কি? তাই গরিবদের কথা ভেবে, আমি নিজে গরিব পরিবার থেকে এসেছি, তাই গরিবদের প্রতি এই সহানুভূতি আমার আছে। যেন ঈশ্বর আমাকে গরিবদের প্রতি এই সহানুভূতি যোগানের জন্যে মানে বিদ্যমান বর্তমান মানে এটা রাখি। আমি ঠিক ভাষাটা এই মুহূর্তে ঠিক যথাযথ ওয়ার্ড বিন্যাস হয়তো করতে পারলাম না। যাই হোক, এটা দেখে তার কি রোগ ছিল একটু বলি। তার প্রেশার ছিল হাই, তার সুগার ছিল হাই, তার গায়ে অসংখ্য আঁচিল ছিল। এইগুলো তার রোগ। তো আমি তার ওই ফিগার দেখে আমার মনে হলো, আমার এই 45 বছর 46 বছর ধরে যেহেতু আমি চিকিৎসা করছি, তাই আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমি মনে করি মা সরস্বতী বা আল্লাহ
আমাকে অনেকখানি হোমিওপ্যাথি জগতের সঙ্গে পরিচিত করতে দিয়েছেন এবং রোগ সারানোর ক্ষমতা দিয়েছেন। কঠিন কঠিন রোগ সারানোর ক্ষমতা দিয়েছেন। যেমন যে কেউ আমার চেম্বারে আসতে পারেন। থ্যালাসেমিয়া রোগীকে আমরা রক্ত দেওয়া বন্ধ করেছি, একে দেখাতে পারবো। রোগীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমি এগুলোকে প্রমাণ করতে পারবো। তা পেপারসগুলো দেখাবো। আমরা ক্যান্সার রোগীকে ভালো করতে পারি এমন রোগী আমরা ক্যান্সার রোগীকে ভালো করেছি। যদি কেউ প্রমাণ চান, কোনো সাংবাদিক বন্ধু আমার এই ভিডিও দেখে বা কোনো মিডিয়া, মানে যে কোনো মিডিয়া, টিভি চ্যানেল হোক বা সাধারণ কোনো ডাক্তার হোক, যারা আমার সঙ্গে আলাপ করতে চান, তাদের আহ্বান জানাচ্ছি। আমার এই যে ভিডিও তৈরি হয়, এই ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করতে হবে। তবে রাত 9টার পরে যোগাযোগ করা বাঞ্ছনীয়, কারণ আমি সমস্ত দিন খুবই ব্যস্ত থাকি। আমার চেম্বারে চাপ খুব বেশি, আমি তখন ফোন গ্রহণ করি না, কারণ এই আমার ক্যাডে রেখে আছে। তো আলটিমেটলি তাহলে তার শরীরে তার অশ্ব একটা আছে, অশ্ব আছে, এই তার রোগ। আরও বিভিন্ন রকমের ডিসকমফোর্টনেস আছে, আরও সিমটম আছে, সেগুলো আর বলার প্রয়োজন করছি না। তো আমরা এই সব দেখে দেখে কোশ্চেন করলাম যে আচ্ছা, তোমার শীতকালে যদি তোমাকে আইসক্রিম দেওয়া হয়, ঠান্ডা পানীয় দেওয়া হয়, খাবে? বলে হ্যাঁ ডাক্তারবাবু, আমার ঠান্ডা জিনিস খেতে খুব ভালো লাগে। তাহলে ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, জাস্ট ফসফরসে ভালো লাগে। যদিও ঠান্ডা সে প্রয়োগ করতে পারে না, ঠান্ডা খাওয়ার পরে মানুষের ঠান্ডা পানি যদি খায়, তাহলে কিছুক্ষণ পর সে বমি করে খায়, খেতে যেতে পারবে না। তো কিন্তু আকাঙ্ক্ষা তার ঠান্ডা খাবারের। আর কি আমি কোশ্চেন করলাম, আচ্ছা কোনো সময় তোমার নাক দিয়ে, মুখ দিয়ে, মলদার দিয়ে বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্তস্রাব হয়েছে? তো সে বলে হ্যাঁ রাখো, জোরে চাপ দিয়ে দাঁত মারতে গেলাম, মলদারের থেকে তারপরে তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বজ্রবিদ্যুতের ভয় আছে? হ্যাঁ, ভয় কান, ভয় কান। আমি জিজ্ঞাসা করলাম তার বংশে কেউ কোনো বড় লোকে ভুগেছে কিনা? উত্তর এলো তার বংশে কারণ না কারণ তার উল্লেখ করে যাবো, ঠিক এই মুহূর্তে মনে নেই, আমার খাতায় লেখা আছে বংশের ইতিহাস আছে। তার পোশাক পরিচ্ছদ অত্যন্ত মার্জিত, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার একাধিক পোশাক, তার কতগুলো জামা আছে, প্যান্ট আছে। আমি জিজ্ঞাসা করা, সে বললো যে ডাক্তারবাবু আমি তো ওই কাজই করি, জামা প্যান্ট বানাই। তো অলরেডি তারপরে তার অসংখ্য জামা কাপড় আছে। তাহলে এই যে সিমটমগুলো, এই সবই ফসফর সিমটম। আমি দুবার আর ভাবিনি। আমার সামনে আমার পরিচিত
অভিজ্ঞ অভিজ্ঞান, মানে অভিজ্ঞান বলতে পারি, আমাকে বলে দিল যে এই উইকে আমি ফসফরাস প্রেসক্রিপশন করবো। এই স্লিপ লাগেনি। আমি সাধারণত 15 দিন ওষুধ দিই, কাউকে 1 মাস, কাউকে বা 2-3 মাস দিন করে। তো 15 দিন পরে যখন পেশেন্ট আসলো, বললো কাকা আমি সুগার পরীক্ষা করেছিলাম, সুগারটা অবশ্যই কমে গেছে। প্রেশার কাকা আপনি দেখুন প্রায় স্বাভাবিক হয়ে গেছে। গায়ের আঁচিগুলো দেখুন কাকা, নেই বললেই চলে। তো আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালাম এবং হোমিওপ্যাথির স্রষ্টাকে প্রণাম জানাই যে প্রেশার সুগার কমানো ছেলে খেলে কথা না। 1 মাস 15 দিনের মধ্যে এগুলোকে প্রায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা ছেলে খেলা কথা না। সেই পেশেন্টটা আমার কাছে খুব বেশি হলে মাস 3 ওষুধ খাচ্ছে, খাচ্ছেও হয়তো কম, তাও একটু রেগুলার হয়ে যায়, কারণ গরিব ঘর থেকে এসেছে সবসময়, বাট টাকা থাকলে অনেক সময় সময়ের অভাব বা অন্য কোনো কারণে অনেক সময় ডিউ ডেটে আসতে পারেনি। তো সর্বোচ্চ 3 মাসে আমার কাছে ওষুধ খাচ্ছে। তাকে তার রোগের প্রায় 100 ভাগ না বলি যে 90 ভাগ আমরা তাকে কিওর করতে পেরেছি। তাহলে কনস্টিটিউশন ড্রাগ যদি ঠিক মতো আমরা সত্যি কনস্টিটিউশন ভালো করে অবজার্ভ করি, যে রোগই হোক না কেন, যদি ক্যান্সার হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, গলস্টোন হয়, থ্যালাসেমিয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু অব্যর্থ রকমের কাজ করবে। তাহলে এখানে আমাদের কাজের সুবিধাও হয়ে যায় অনেকটা, কারণ আমাকে আর টেস্টিং করতে 3 ঘন্টা সময় ব্যয় করতে হয় না, অসংখ্য কোশ্চেনে রুগীকে জর্জরিত করতে হয় না। তো আমরা তাকে সম্পূর্ণরূপে এখন একটা অন্য কেস নিয়ে আলোচনা করব, যে কেসটা 12 বছর বয়স্ক একটা বালক, যে কানে একেবারে শুনতো না বললে ভুল হবে, শুনতো কিন্তু অনেক কম শুনতো, আর কথা বলতে পারিনি, মুখ দিয়ে কোনো আওয়াজ হতো না, কথা বলার চেষ্টা করতো কিন্তু আওয়াজ হতো না। আমরা তাকে 1 মাস, মাত্র 1 মাস দেখছি। তো 1 মাসের মধ্যে তাকে আমরা প্রায় 80 ভাগ ভালো রাখতে পেরেছি। সেটা আমরা ভিডিও আজকেই ছাড়বো, তার সাক্ষাৎকার, তার গার্জেনের সাক্ষাৎকার, তার সাক্ষাৎকার ইত্যাদি আছে। যদিও আমার ভিডিও করার সময় সব কথা মনে থাকে না, তাকে একটু কথা বলিয়ে আপনাদের সামনে দেখাতে পারি, কথা করা হয়নি। আমি তার উন্নতি লক্ষ্য করে আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে কথা বলতে পারছে, এটা আমি আপনাদের কাছে প্রমাণ করে দেবো। কারণ আমার ভুল হয়ে গেছে যে সে কথা বলছে এখন স্পষ্ট কথা, সেটা আমি শোনাতে পারবো না। মাত্র 15 দিনের মধ্যে তার 6টা ওয়ার্ড সে বলতো, আপা আম্মা আরও 4টে ওয়ার্ড উচ্চারণ করতো, কিন্তু সেগুলো অস্পষ্ট ছিল। কালকে সে রুগী আমার চেম্বারে এসেছিল,
1 মাস পরে তার গার্জেন নিয়ে এসেছিল। তার গার্জেন আরও কয়েকটা রুগী সঙ্গে করে নিয়ে এসছে আর গতকাল। তো তার কথা এখন একেবারে প্রাঞ্জল এবং এখন প্রায় সব পথেই করতে পারে, প্রায়। এইটা হোমিওপ্যাথি সম্ভব, তাদের পক্ষে সম্ভব এই রকমের রোগের চিকিৎসা করা এবং সাফল্য লাভ করা। তাদের পক্ষেই যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন এবং অর্গানন মেনে চলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা করতে যা যা প্রয়োজন তার সব কটা কোয়ালিটি থাকা দরকার লাগে। তো কী সিমটমের ভিত্তিতে কী ওষুধ দিলাম সেটা তো নিশ্চয়ই আলোচনা করার বিষয় আছে, আমি আলোচনা করছি। তার জন্ম দেওয়ার অব্যহিত পরে তার মায়ের মৃত্যু ঘটে। আমি জানি না আল্লাহর কাছে কি অপরাধ কারকের ছিল বা তার মায়ের ছিল, আমি জানি না। নিশ্চয়ই আল্লাহর মনে হয়েছে যে ওকে করিয়ে নেওয়া দরকার, করিয়ে নিয়েছেন। আমাদেরও একদিন চলে যেতে হবে পৃথিবী থেকে। তো যাই হোক, তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তাকে ইহজগতে রেখে নিজে মঙ্গল করছে পাড়ি দিয়েছে। সেই ছেলে একটু একটু করে বড় হচ্ছে। তো এক রাস বুকে যন্ত্রণা, যখন কেউ কারো মায়ের স্তন্যপান করে তার চোখে পড়ে, কষ্টের তার শেষ থাকে। তো এটা তার একটা ব্যাপার। আর তার বাপ, সে যেহেতু তার মা মারা গেছে আবার বিয়ে করেছে এবং সন্তানের জন্ম দিয়েছে। ছেলে জানে ওটা তার বাপ, কিন্তু তাকে এত খারাপ চোখে দেখে যে তার সঙ্গে কথা বলে না, আদর করার জন্য কথা। এটা তাকে মর্মান্তিক পীড়া দেয় যখন দেখে তার সব ভাইকে কোলে নিয়ে আদর করছে। তার নিশ্চয়ই কষ্ট হয়। এই পুঞ্জীভূত যন্ত্রণা, মানসিক অবস্থা তাকে তুলে তুলে তার ঠাকুমা আর তার ঠাকুরদা তারা তাকে মানুষ করছে। এরকম কেস আমরা আরও 3 থেকে ভালো করতে পেরেছি। আমার এক ছাত্র, যার কিছু অপহৈবেদী করার অপরাধে যাকে আমি আমার ক্লাস থেকে দূরে সরিয়ে দিয়েছি, ক্লাস থেকেও সরিয়েছি। তো সেই ছাত্র ওই দুইটা আমার কাছে পাঠিয়েছিল। তো আলটিমেটলি কি সিমটম ছিল তার, একটা দেখা গেল যে পুঞ্জীভূত যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতি মুহূর্তে। আমরা সাদ্দাম হোসেনের কথা জানি। তো সাদ্দাম হোসেনের সে ভালো কি মন্দ আমি এসব কথা শোনার জন্য ভিডিও তৈরি করছি না, তবে যেন কেউ আমাকে মনে না করে যে আমি ইসলাম বিরোধী কথা বলছি। না না না, আমি ইসলামের পক্ষেই কথা বলি। কারণ আমি মনে করি যে ওই হিন্দুত্ব, ইসলামত্ব, খ্রিস্টানত্ব এসবের চেয়ে সবচেয়ে বড় পরিচয় মানুষের মনুষ্যত্ববোধ। এবং আমার ঘরে গীতা, রামায়ণ, মহাভারত যেখানে আছে
সেখানে কোরআন আছে, হাদিস আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে, জেন্দা অবস্থা আছে, ত্রিপিটক আছে। তবে ভাষান্তরিত করে সব বাংলা ভাষা, কারণ আমার পক্ষে বাংলা, ইংরেজি আর সামান্য হিন্দি ছাড়া আর কোনো ভাষার জ্ঞান নেই। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সিমটম। কী সিমটম? তাহলে একটা হচ্ছে সিমটম, এমনি হচ্ছে যন্ত্রণা। তাই বলে কেউ কেউ এরকম যন্ত্রণা দেখলেই আর তাকে নেট্টামিট দিও না, সিমটম যদি তারপর সন্দেশ করে, তাহলে কিন্তু কিছু নির্বাচন হবে না এবং লোকসান। তো আর কি প্রশ্ন করে জানলাম, তার তার দাদির কাছে, তার ঠাকুমাকে কী বলে, মুসলিম আমি জানি না, আমি হিন্দু লোক, কী বলে দাদি বলে, তার দাদিমা বললো সে নুন খেতে খুব পছন্দ করে, এমনকি মাঝে মাঝে নুন সে একটু করে নিয়ে আর মুখে ছেড়ে। তো আমরা জানি যে বাচ্চারা চুরি খায়, বৃষ্টি খায়, চুরি করে, সে নুন চুরি করে খায়। তো জানলাম তেতো খাওয়ার পক্ষে যতজন আছে, তেতো না খাওয়ার পক্ষে তার চেয়ে অনেক সংখ্যক ব্যক্তি আছে। তো সেই ওই 12 বছরের বালক সে তেতো জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। মাংস আমরা গরিব যারা, তারা তো রেগুলার, সে যে ধর্মেরই হোক না কেন, মাংস তো খেতে পারি না অর্থনীতির কারণে। কিন্তু সে মাংসের প্রতি অতখানি প্রলুব্ধ নয়, সে মাছের প্রতি প্রলুব্ধ। আমরা জানি যে নেট্টামিলের পেশেন্ট মাছ খেতে পছন্দ করে। তো সমুদ্রের জল থেকে যেহেতু নেট্টামিল তৈরি হয়, তাই এই রুগীরা নুন খেতে পছন্দ করে এবং তেতো খেতে পছন্দ করে। আমরা জানি যে নেট্টামিলের রোদ সহ্য হয় না, রোদ একদম তার ভালো লাগে না, কারণ রোদের ক্ষমতা যে জলকে শুষ্ক করা। তো সূর্যের উত্তাপে সমুদ্রের জলও অনেক সময় উত্তপ্ত হতে পারে, হয় কি জানি না, আমি কার বিশেষ কোনো করতে পারি। তাই তার জ্বর বলে থেকে আমরা লবণ বা শরীর করাই বা একটা পেয়েছি। তাই এরা রোদ সহ্য করতে পারে না, যেহেতু সমুদ্রের জলকে রোদ শোষণ করে, বাষ্পীভূত হয়। এই জন্যে নেট্টামিলের রুগীরা ওই রোদ সহ্য করতে পারে। এটা আমরা নেট্টামিল মেটেরিয়াল প্রথমে জানতে পারব। আর কি, আর সে ভিড়ভাড়টা ভালোবাসে না, নির্জনতা তার অত্যন্ত প্রিয়। নেট্টামিলের রুগীরা যেহেতু আঘাতপ্রাপ্ত রুগী, তাই তারা নির্জন জায়গায় থাকতে পছন্দ করে। এই যে বাচ্চাটাও তাই নির্জন জায়গায় অনুসরণ করে। তারা এগুলো নিয়ে একটা সিমটম। যদি কেউ হোমিওপ্যাথি ডাক্তার হন, তাহলে এই যে ব্যাপারটা আবারগুলো এগুলো কি লক্ষ্য করবে। যারা আমার প্রত্যক্ষ ছাত্র, যারা আমার চেম্বারে থাকে, তারা অতি সহজে এগুলো তারা দেখতে পায় আমরা কী ধরনের সারাচ্ছি। তো আমি যে ভিডিও তৈরি করছি, যদি কোনো ছাত্র, মেডিকেল ছাত্র বা কোনো চিকিৎসক
এমনকি কোনো প্রফেসর চিকিৎসক যদি মনে করেন যে আমার কাছে ক্লাস করবে, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবার চেষ্টা করবে। অনেকে দেখেছি আমাকে স্ক্রিনের নাম্বার থেকে অনেক দূর দূর থেকে, এমনকি অন্য প্রবীণ থেকে পর্যন্ত ফোন করে, বাংলাদেশ থেকে ফোন করে যে তারা আমার কাছে পড়তে চায়, কিন্তু অসুখ থেকে এসে সম্ভব তো নয়, তারা অনলাইন ক্লাস করার জন্য আবেদন করে। আমি অনলাইন ক্লাসে পড়াতাম, কিন্তু বর্তমানে সময় অভাবে আর শারীরিক কারণে, কারণ আমার বয়স এখন 72 বছর, এই 72 বছর বয়সে আর শরীর হয় না, তাই অনলাইন ক্লাসটা বন্ধ করে দিয়েছি। সরাসরি যদি কেউ আমার চেম্বারে এসে সরাসরি শিখতে যায় কাজ, আমি তাকে ভাবন করছি। এবং আমি প্রায় বিনা বেতনে ঘর ভাড়ার টাকা ছাড়া আর বসার চেয়ারের দাম ছাড়া কোনো টাকা কোনো ছাত্রের কাছ থেকে নিই না। যদি কোনো ছাত্রের মনে হয় যে আমরা শিখব, যদি কোনো ডাক্তারের মনে হয় শিখব, তাহলে আমার সঙ্গে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার চেষ্টা করব, যোগাযোগ করব। তাহলে আর কি নেট্টামিলের আর কি সিমটম আছে? নেট্টামিলের আরও কিছু সিমটম আছে, যেটা ওই ছাত্রের কাছে কোশ্চেন করতে হচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি যে তোর ঘাম হয়, মাথার সম্মতি জানা, বলে হ্যাঁ। খুব ঘাম হয়, এটা তোর দাদির কাছে শুনলাম। ঘাম হলে ভালো লাগে কি খারাপ লাগে এটা ঠিক, যেহেতু কথা বলতে পারেন না তাই তার মুখ থেকে শুনতে পারি। আমি তার দাদিকে প্রশ্ন করলাম, আচ্ছা ঘাম হলে ঘামগুলো মোছে বা কষ্ট পায় বলে মনে করেন? বলে ওই তেমন কিছু দেখিনি। তো তাহলে আমি ধরে নিলাম যে তার ঘাম হলে স্বস্তি হয়। আরও কত সিমটম দরকার। চোখ থাকলে কাঁচ আর হীরা যদি একসঙ্গে মিশিয়ে দেয় সহজেই শনাক্ত করা যায়। চোখ থাকতে এজন্য বলা হয় জহুরি জহর চেনে। তা জহর চেনার মতো চোখ তৈরি করতে হবে। হোমিওপ্যাথি ডাক্তারদের শুধু মেথিকা মুখস্থ করে হবে না, অর্গানের প্রভূত জ্ঞান অর্জন করতে হবে এবং সেই সব গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে যেসব গুরু যথার্থ হোমিওপ্যাথি নিজে প্র্যাকটিস করেন এবং অন্যকে শেখাতেও কার্পণ্যবোধ করেন না। আমার একাধিক চেম্বারে যত ছাত্র যাদের আমি অফলাইনে পড়াই, প্রত্যেকে সময় দেওয়া সম্ভব নয়। আমার ছাত্রের মধ্যে স্কুল শিক্ষক আছেন, তো তারা আমার স্কুলে শিক্ষকতা করবে না ওই শিক্ষকতা বাদ দিয়ে আমার কাছে আসবে। আমি তাদের তবুও তারা আঁকার জন্য আসতে চায় বা আসে, একদিন ছুটি করে আমার চেম্বারে হয়তো শিক্ষক আছে। তো যাই হোক, আমরা টাকা নেটটা মেল দিয়ে এই 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় স্বচ্ছ কথা বলিয়েছি। এখন সে স্পষ্ট কথা বলে। তাহলে এটা আমার ক্রেডিট নয়, এটা ঈশ্বর প্রদত্ত আমার ক্ষমতা। এইভাবে স্টাডি করি আমি। এখন এই 72 বছর বয়সেও অনেক সময় রাত 2টো বেজে যায়, আমার খেয়াল থাকে না রাত 2টো বাজে, আমার পড়া বন্ধ করতে হবে। পুরেমি করে হোমিওপ্যাথি শেখা যাবে না, পড়াশোনা করতে হবে। যত বড় ডাক্তারই হও না কেন হোমিওপ্যাথিতে
বইয়ের পাতা তোমাকে উল্টাতেই হবে। এটা ভিডিও আমরা আজকেই ছাড়বো, যেটা ওই কথা বলতে পারত না, কথা বলছে এই ভিডিওটা। আরেকটা কেস নিয়ে আলোচনা করি, যেটা প্রায় এই কত বছর বলছিল, কথা বলতে গলা এরকম ভাঙা 11 বছর। হ্যাঁ, 11 সাল থেকে এখন 24 সাল, তাহলে কত হলো? 13 বছর। এখন আমরা 13 বছরের 13 বছরের একটা রুগী, কিন্তু শিক্ষিকা হায়ার সেকেন্ডারি স্কুলের, তো তার গলা এমন ভেঙে যেত যে সে ছাত্রদের পড়াতেই পারত না। তার গলা দিয়ে আওয়াজ মানে বেরোতো, যে আওয়াজ বেরোতো সেটা অত্যন্ত ক্ষীণ, এবং সে যে সমগ্র শরীরের শক্তি প্রয়োগ করে আর কথা বলছে এইরকম যেন মনে হতো। শুধু তাই নয়, সে আমার কাছে স্বীকার করেছে, আমরা সেটা ভিডিও ছেড়েছি, আমরা দেখে নেন কিনে। সে বলতে যে কথা বলতে গেলেও তার মাথাতে একটা মারাত্মক পেন ফিল করতে। বলতো তার মেয়ে কোনো সময় কোনো অঙ্ক না পারলে বা কোনো পড়া না পারলে তাকে জিজ্ঞাসা করতে আসতো, বলতে কথা বলতে হবে, তাই আমি তাকে পর্যন্ত দূরে সরিয়ে দিতাম। আমি তাকে উপযুক্ত শিক্ষক দিয়ে পড়াচ্ছি। মেয়েটাও অ্যাকচুয়াল ডাল ব্রেনের ছিল, এবং সহজে সর্দি লাগতো, ইনহেলার নিতে হতো, অক্সিজেন নিতে হতো। এখন সে আমার কাছে চিকিৎসা করে তার ভিডিও ছাড়বো নেবটা। তো ভিডিও করে তো সব বুঝতে সময় পাই না, এগুলো আমার ছাত্ররা করে, আমি এই টেকনিক্যাল লাইনটা বুঝি না, আরও বোঝার চেষ্টা করি না। আধুনিক প্রযুক্তিতে জ্ঞান আমার কিচ্ছু নেই, শুনুন, আমি শেখার সুযোগও নেই, সময় নেই। কারণ আমি যেটুকু গবেষণা করি, যেটুকু ভাবে চিন্তা করি, তা রোগী কেন্দ্রিক। তো তার এই 13 বছরের যে গলা ভাঙা, স্বর বেরোতো না, তার জন্য সে ইএনটি ডাক্তারের কাছে গেছে। ইএনটি ডাক্তারে কেউ বলেছেন, যদিও আমাকে পেশেন্ট এক্সরে দেখাতে সক্ষম হয়নি বা ইনভেস্টিগেশন পেপার দেখাতে সক্ষম হয়নি, কেননা বললো যে ওগুলো দেখে দিইনি, আর এত বছর হয়ে গেছে। প্রথম দিকে তো অ্যালোপ্যাথ একটা প্রথম দিকে দেখেছিলাম, তারপর থেকে আমি 2-3 বছর পর থেকে আমি হোমিওপ্যাথির একটা সন্দেহ হাসপাতালের একজন ডাক্তার, যাকে আমি দেখিয়েছি করোনার আগ পর্যন্ত। তো তাদের তার সুফল তো ঘটেই না, বরং ক্রমশ অবনতির পথে এগোচ্ছে। তো তাহলে আগে যে এই ডাক্তার তারা কি বলেছে, যখন একটা গলাতে একটা ভোকাল কর্ডে একটা পলিপ হয়েছে, যদি আমি কোনো পেপার সাবমিট করতে পারিনি ভিডিওতে, আমি ওটা ভিডিও করেছি, গতকাল ছেড়েছি। তো আমার ভিডিও যদিও ভিউয়ার্স বলা অনেক কম, কেননা এই যুগে ওই সত্যের পক্ষে তো খুব কম লোকই থাকে। আমি দেখেছি আমার এক ছাত্র ভিডিও ছাড়ছে, যে রোজ কতটুকু দিয়ে হয় সেটা জানে না। সে বলছে 2 ফোঁটা করে আসেনি খেতে, 2 ফোঁটা করে না খেতে বিভিন্ন রোগে। তো 2 ফোঁটা আর 1 ফোঁটা পার্থক্য জানে না, তার মিনিমাম ডোজ বলতে কী বোঝে সে তাও জানে না। তার ভিউয়ার্স দেখেছি যে ওর বাবা একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কয়েকশো ভিউয়ার্স। আরও একজনকে দেখেছি, একটা ওষুধের দোকানের মালিক, সে পেটের দাগ নিয়ে হাতে তুলে আর সব লোক সাজিয়ে দেবে, সব লোক সেরে যাচ্ছে এই পেটেনটা খেলে। কোম্পানি থেকে টাকা দিয়েই থেকে যাই না, সে বোঝার পরে হাতে, তো সেগুলোকে তুলে নিয়ে আর দেখিয়ে দিচ্ছে
আর তার ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা কম। উল্লেখ করছি না তোদের নাম, কারণ এটা তো তাকে অপমান করা হয়। তো এসব ভিডিও দেখবে তো। আসলের মর্যাদা চিরকালই কম মানুষ দিয়ে এসছে। মেজরিটি মানে ঠিক এমন নয়, কারণ মেজরিটি যদি সব ঠিক করে দিত তাহলে বাল্য বিবাহের পক্ষে যতজন মত দিয়েছিল তার বিপক্ষে তার কয়েকশো গুণ বেশি মানুষের দিয়েছিল। সুবিধা প্রদানের পক্ষেও তাই। গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার পক্ষে যতজন ছিল তার বিপক্ষে তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোক ছিল। তো সক্রেটিসকেও তাই। তো সুতরাং মেলায় ভিউয়ার্স মানে এই নয় যে ওগুলো ঠিক আছে। আর যেহেতু আমার ভিডিওগুলো একটু অন্য ধরনের ভিডিও, সবাই থেকে আমার ভিডিওর একটু পার্থক্য আছে, তাই আমাদের কোনো এই চলবে না। তা আমরা যে দুটো আলোচনা করছিলাম সেটাই আবার আলোচনা করি। কোন দুটো আলোচনা করছিলাম? যে কলা তার গলা ভাঙার জন্য আমরা কি সিমটম পেলাম? হোমিওপ্যাথি সিমটোলজির জ্ঞান থাকতে হবে, প্যাথোলজিক্যাল জ্ঞান অবশ্যই থাকতে হবে, কিন্তু তার মানে এই নয় যে প্যাথোলজি ধরে আমরা চিকিৎসা করি, প্যাথোলজি ধরে আধুনিক চিকিৎসা করা হয়। ম্যালেরিয়ার জীবাণু যতক্ষণ না পাওয়া যাবে তার ম্যালেরিয়ার চিকিৎসা হবে, আমরা ধারি না। তো ম্যালেরিয়ার সব সিমটম থাকা সত্ত্বেও আমাদের যে ওষুধের সঙ্গে আর ওই ভুক্তভোগী রোগীর সিমটমের মিল হবে আমরা সেই ওষুধ প্রয়োগ করবো। ওর ম্যালেরিয়া হোক আর টাইফয়েড হোক আর যে রোগী হোক মেনে চলে যায়। এটাই চলুন। যারা অর্গান পড়েছেন তারা কথা জানেন, যারা অর্গান মানেন তারা জানেন। অর্গান মানে কোথায়? সংবিধান, ভারতীয় সংবিধানে যেসব কথা লেখা আছে সে আইন কজন মানে? এমএলএ, এমপি, মন্ত্রী, তারাই শপথ নেওয়ার পরেও ভঙ্গ করছে। তো আমরা তো সাধারণ মানুষ যারা, তারা তো একটু ভাঙতেই প্রতিনিয়ত। কেউ অর্গান বুঝতে পারেন না, আর কেউ বুঝেও সেটা প্রয়োগ বিধি অনুসরণ করে। তো সিমটমটা কি পেলাম? আমরা গলা ভাঙা ছাড়লাম, ভিডিও ছাড়লাম, তো সিমটম কি ছিল? সিমটম ছিল যে সে অত্যন্ত কৃপণ স্বভাবের, একেবারে মিতব্যয়ী, কোনো আজে বাজে খরচা সে করেনি। আর যে সিমটম পেলাম, মিষ্টি খেতে তার অত্যন্ত পছন্দ, গরম খাবার তার অত্যন্ত প্রিয়, তার ডান দিকের পেটে একটা সমস্যা আছে, তার লিভারের প্রবলেম আছে, এলএফটি করে ইউএসজি করে আমরা দেখেছি তার ফ্যাটি লিভার আছে। তাদের লিভারটা শরীরের ডান দিকে আছে, তাদের ডান দিকের অর্গান এফেক্টেড। এছাড়া তার ডান দিকের ওভারি পলিসিস, আরও অনেক কিছু রোগ আছে তার, সবগুলো এখানে উল্লেখ করছি না। তো তাহলে আমি সিমটম কী পেলাম? কার্পণ্য পেলাম, গরম খাবার খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, তর্ক পছন্দ করে না একেবারে। যদি কারো সে কোনো তর্ক শুরু করে, যখন না পারে বা সত্য কথা বলার চেষ্টা করে, তার সত্ত্বেও প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি যুক্তিবাদী ইত্যাদি হয়, তাহলে রণভঙ্গ যায়। তাই
এই যে সিমটমগুলো, এগুলো লাইকোপোডিয়ামের। তো আমরা তাকে লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করেছিলাম। তার সে গলা ভাঙা কতদিন সারলো সেটা আমার পক্ষে বলা মুশকিল। যেদিন ভিডিও করি ততদিনে তার ওই যে প্রেসক্রিপশন দিয়েছিলাম সেটা ওয়াশিং মেশিন খেয়ে ফেলেছে। তার স্বামী তার প্যান্টের পকেটে ছিল, সে সেটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। এর ফলে সেই প্রেসক্রিপশনটা আমি পাইনি। তবে ওর মুখ থেকে শুনলাম যে 7 মাসের মতো ওষুধ খাচ্ছে সে। তো যেটা 13 বছরের লোক, 7 মাসে আমি তার গলা অ্যাকাউন্টটা পুরো স্বাভাবিক। যদিও তাদের পয়সা আছে, এসি আছে বাড়িতে, আমার নেই। তো সেই এসিতে এসে অনেক সময় ঢোকে। আমি তাকে বারবার নিষেধাজ্ঞা জারি করে বলছি যে ওয়াশিং মেশিন চলবে না, কারণ তার মেয়েও মারাত্মক ওই শ্বাসকষ্টে ভুগত। এখন আমার ওষুধটা অনেকটাই ভালো আছে। ডাল ব্রেন ছিল, আমার ওষুধে অনেকটাই ভালো আছে। সে ভিডিওটা আমরা করবো, সময় লাগবে, কারণ আমি বললাম তো ভিডিও করার মতো সময় থাকে না। এই যে আর কি ভিডিওটা বানাচ্ছি, বিকেলবেলা চেম্বার অফ হয়ে গেল, আমার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। তার সত্ত্বেও আমার ছাত্রদের অনুরোধ, এই অনুরোধের তাগিদে আমি 4টে ভিডিও ছাড়ি। তো আরও 2-1টা কেস একটু আলোচনা করলে বোধ হয় একটু ভালো হয়। তো যেমন একটা ছেলের টনসিলাইটিস আছে। তো টনসিলাইটিস যে ওষুধগুলো আছে তার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে যে ওষুধগুলো বিশেষভাবে প্রমাণিত যে টনসিল কেউ করতে পারে, তাদের মধ্যে হাইড্রোলক্কা, ব্যারিডেকার, বেরোডোনা প্রভৃতি, ল্যাকেস্টিস, আরও অনেক ওষুধ আছে যেগুলো কেউ করতে পারে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত। সে রুগীটার সিমটম কি? সে একজন ডাক্তারের কাছে, একজন নয় একাধিক ডাক্তারের একটা সংস্থা আছে, তারা তাদের রোগীকে বাঁচিয়ে রাখার জন্যে সম্মিলিতভাবে চেম্বার করেছে। সেই চেম্বারে 5-6 জন ডাক্তার একসঙ্গে একদিন বসে। তো গুরু ভক্তির জন্য তাদের শ্রদ্ধা করতে ইচ্ছা করে, তাদের যদিও আমার সবাই সন্তান সম্ভব। তো তাদের কাছে নিয়ে গেছিল, তারা ক্যারকে দিয়ে কাঁদ দিতে, কারণ সে লম্বা, ফল ধরে তার শরীরের মাংস পিণ্ড ইত্যাদি আরও ক্যার দিয়ে কাঁদলে 4টে সিমটম আছে। তো আমি তাকে প্যারাইটা কাজ দিয়েছি। সিমটম ছিল এই, সে বুদ্ধিহীন। ও আমি ঠিক অপোজিট কথা বলে ফেলছি। প্যারাইটা কাজ, কিন্তু আমি দিয়েছি তাকে ক্যালপিরেকার, তাই তো নাকি? তো আমি ঠিক অপোজিট কথা বলে ফেলছিলাম, দুঃখিত এই জন্যে। কারণ এই সঞ্চক্তি মানে কিনে আসছে কর্মসূচি, ওই জন্যই আমি তো ছাত্র তৈরি করতে চাই, যারা আমার পরবর্তী প্রজন্ম আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠা পায়। আমার ছাত্ররা কেউ মেডিকেল সায়েন্সের ছাত্র বা ডাক্তার হলেও অনেকেই আছে শিক্ষক, অনেকেই আছে বেকার, অনেকেই হোমিওপ্যাথি প্র্যাকটিস করে এমন। তো সুতরাং এই যে ব্যাপারটা, তাহলে আমরা কি পেলাম? যদিও সে লম্বা চওড়া, তথাপি তার বুদ্ধির মারাত্মক জড়তা, মারাত্মক বুদ্ধি জড়তা।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি খুব সংক্ষেপ করছি। বাকি কোশ্চেন করে আমি তার মধ্যে প্যারাইটা কার্ভের যে লক্ষণ সেগুলো আবার ভুলে যাচ্ছে, ক্যালকেরিয়া কার্ভের যে লক্ষণ সেগুলো সব পেয়েছি। তা প্রচণ্ড ঘাম হয়, ঘামের টক গন্ধ, ডিম, সিদ্ধ ডিম, বিশাল সিদ্ধ ডিম তার খেতে খুব ভালো লাগে। তার প্রচুর ঘাম হয়, দাঁত উঠতে দেরি হয়েছিল। অন্ধকারে ভয়, ভূতের ভয়, বাড়ির দেশে রাজা, কিন্তু বাইরে গেলে সে চুপচাপ থাকে। ক্যালকেরিয়া কার্ভে যেসব সিমটম, অধিকাংশ সিমটমই কভার করছে তার ফলে প্যারাইটা কার্ভে প্রেসক্রিপশন ভেবে যারা প্যারাইটা কার্ভ দিয়েছিল আর কি, তারা আমার সন্তান একদল চিকিৎসক। তো তাদের ভুলটা ধরতে পেরেছি। আমি তাকে ক্যালকেরিয়া কার্ভ দিয়ে প্রায় সুস্থ করে ফেলেছি। সময় লেগেছে বোধহয় মাস 6-7। বুঝছি মাদ্রাসা থেকে পড়াশোনা করে, তাই রেগুলার ঘর দেই। তার মাঝে মাঝে মাদ্রাসা থেকে তাকে ছাড়ে না, রেসিডেন্সিয়াল থাকে মাদ্রাসা। তো এইভাবে যদি নির্বাচন করা হয়, অতি কম সময়ের মধ্যে আমরা যেমন টেস্টিং করে ফেলতে পারি এবং এই অসাধ্য সাধন করতে পারি। যেগুলো নন কিউরেবল ডিজিজ বলে খ্যাত, সেই সমস্ত রোগ থেকে আমরা রোগগ্রস্ত রোগীকে সম্পূর্ণ রোগমুক্ত করতে সক্ষম। প্রজেক্ট